মা, মা, আমি মাঠে খেলতে চাই। আরে তুই এখনো খাবারই খাসনি, না খেয়ে খেলতে যেতে চাইছিস? চল ঘরে চল, তোকে খাবার দেই। মা, খাওয়া শেষ, এবার যাই মাঠে। আচ্ছা বেশ, যা, তবে সাবধানে কিন্তু। যাই বাবা, এবার আমিও কাজ খুঁজতে বের হই। টোনার মৃত্যুর পর সংসার চালাতে বড্ড হিমশিম খেয়ে যাচ্ছি। ছোটখাটো একটা কাজ পেলে সংসারটা বেশ ভালোই চলবে। দিদি, তোমার তো অনেক বড় বাড়ি। তোমার এই বড় বাড়িতে আমাকে একটা কাজ দিবে? আমার একটা কাজের বড্ড দরকার। আমার কোনো কাজের পাখির দরকার নেই, যা কাজ আমি একা হাতেই করতে পারি। তুই বরং অন্য কোথাও গিয়ে কাজ খোঁজ। মা, আমি খেলতে যাচ্ছি। হ্যাঁ যা, তবে শোন, নোংরা গরিব খ্যাত পাখির ছানাদের সাথে খেলবি না। মনে রাখিস, তুই কিন্তু ধনী পাখির ছেলে। ঠিক আছে মা। এসব বলে কনক মাঠে চলে আসে আর দেখতে পায় টুকি পারুল আর মৌটুসির সাথে খেলছে। এই দেখে কনকের বড্ড হিংসে হয়। এই পারুল, মৌটুসি, তোরা টুকির সাথে খেলছিস কেন রে? কেন, টুকি কি করেছে? তোরা জানিস না টুকি গরিব পাখির ছানা। আমার মা বলেছে গরিব নোংরা খ্যাত পাখিদের সাথে না খেলতে। গরিব পাখিদের সাথে খেললে আমরাও গরিব হয়ে যাব, বুঝেছিস? আমি ঠিকই বলেছি, আমরা গরিব হতে চাই না। তাই টুকির সাথে আমরা খেলবো না। এই টুকি, তুই চলে যা তো। গরিব হলেও আমি তোদের মতোই তো পাখি। আমাকে তোদের সাথে খেলতে নে, এমন করিস না। না না, তোকে খেলতে নিব না। চলে যা বলছি, গরিব কোথাকার। কি রে, দাঁড়িয়ে কেন আছিস? যা বলছি। কতজনকে বললাম একটা কাজ দিতে, কিন্তু কেউ কাজ দিল না। এবার কিভাবে যে সংসার চালাবো? হে বিধাতা, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। কে কি রে, টুকি মা, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে মা? কেউ কি মেরেছে? মা, তানুক মতেছি পারুল গরিব বলে আমাকে খেলতে নাইনি। দাঁড়িয়ে দিয়েছে ওরা আমাকে। এখন আমি কার সাথে খেলবো? কাঁদিস না মা, গরিবদের খেলার সাথে বন্ধু বান্ধবী থাকতে নেই। আমাদের বিধাতা আছে। চল চল, ঘরে চল। এই যে ছোট পাখি, তুমি এখানে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? আমার কোনো খেলার সাথী নেই। গরিব বলে কেউ আমাকে খেলতে দেয় না। তাই এখানে একা একা বসে আছি। তাই? জানো, আমারও না কোনো খেলার সাথী নেই। তুমি আমার খেলার সাথী হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হব। তাহলে এসো বন্ধু, এখান থেকে কিছুটা সামনে একটা ফুলের দোলনা আছে, ওখানে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো। ওরা দুজন সামনে থাকা দোলনায় চলে আসে আর দুজন গল্প করতে করতে দোলনা খেলতে থাকে। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। টুকি আর তিতলির বন্ধুত্ব গভীর থেকে গভীরতার হয়ে ওঠে। একদিন, বন্ধু টুকি, ওই দেখো, নদীর জলে কি সুন্দর একটা পদ্ম ভাসছে। আরে তাই তো, সাথে জলে পদ্মটাকে দারুণ লাগছে। আমার না ওই পদ্মটা নিতে খুব ইচ্ছে করছে, কিন্তু আমি তো সাঁতার জানি না। পদ্মটা নিব কিভাবে? আরে মন খারাপ করছো কেন? আমি তো আছি, তুমি বসো, আমি এক্ষুনি উড়ে গিয়ে পদ্মটা নিয়ে আসছি। এই বলে টুকি উড়ে যেই পদ্মটার কাছে আসে, ঠিক তখনই পদ্মটা টুকিকে তার দিকে টেনে নেয়। বন্ধু টুকি, বন্ধু টুকি, বেরিয়ে এসো। হায় হায়, এ কি হয়ে গেল? ওই পদ্মটা বন্ধুকে। এক্ষুনি টুনি মাসিকে গিয়ে সব বলতে হবে। কি রে মা তিতলি, এভাবে কাঁদছিস কেন? আর টুকি কোথায়? টুকিকে ওই নদীর পদ্ম। কি হয়েছে টুকির? তিতলি মা, খুলে বল আমাকে। তিতলি কাঁদতে কাঁদতে টুকিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি আর তিতলি নদীর পাড়ে চলে আসে। এই যে পদ্ম ফুল, তুমি আমার মেয়েকে বন্দি করে রেখেছো কেন? কে করেছে আমার মেয়ে তোমার? ওকে ছেড়ে দাও, দয়া করে ওকে ছেড়ে দাও। ওকে ছাড়া যে আমি বাঁচবো না।
তোমার মেয়েকে পেতে চাইলে আমার 3টি ইচ্ছে পূরণ করতে হবে। বলো, তুমি কি রাজি আছো আমার 3টি ইচ্ছে পূরণ করতে? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। বলো তোমার কি ইচ্ছে? আমার প্রথম ইচ্ছে হলো নীল পুকুরের নীল জল দিয়ে স্নান করা। যাও, এবার আমার জন্য নীল জল নিয়ে এসো। নিয়ে আসবো, তার আগে এটা বলো, ওই নীল জলের পুকুরটা কোথায় আছে? ওই পুকুরটা এই বনের গভীরেই আছে। আমি আমার মেয়ের জন্য সব করব, এক্ষুনি নিয়ে আসছি নীল জল। এই বলেই টুনি সেখান থেকে উড়তে থাকে আর নীল জলের পুকুর খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে টুনি বনের গভীরে নীল জলের পুকুরের সন্ধান পেয়ে যায়। ওই তো নীল জলের পুকুর। যাই, তাড়াতাড়ি জল নিয়ে পদ্মের কাছে যাই। এই বলে টুনি যেই পুকুরের কাছে চলে আসে আর জল নিতে ধরে, ঠিক তখনই পুকুরটা কথা বলে ওঠে। এই পাখি, এই তোমার সাহস কি করে হলো আমার অনুমতি ছাড়া আমার জলে হাত দেওয়ার? দুঃখিত পুকুর, আসলে আমার মেয়ে বড্ড বিপদে পড়েছে, তাই দিশেহারা হয়ে অনুমতি নিতে পারিনি। দয়া করে তোমার জল নেওয়ার অনুমতি দাও আমাকে। আমার জল নিতে হলে তোমাকে একটা ধাঁধার উত্তর দিতে হবে। ধাঁধার উত্তর সঠিক হলে তুমি জল নিতে পারবে, আর নয়তো পারবে না। বলো পুকুর, বলো কি ধাঁধা? ধাঁধাটা হলো, দেখলে তাকানো যায় না, তাকালে দেখা যায় না। বলো সেটা কি? স্বপ্ন। স্বপ্ন দেখলে তাকানো যায় না, আর তাকালে স্বপ্ন দেখা যায় না। সঠিক উত্তর দিয়েছো। নাও, তোমার যত জল লাগে নিয়ে যাও। টুনি খুশি মনে নীল নদীর জল নিয়ে পদ্মের কাছে চলে আসে। পদ্ম ফুল এনেছি, এনেছি নীল জল। এবার কি করব? ওই নীল জল আমার উপরে ছুঁড়ে মারো। বলো পদ্ম ফুল, এবার তোমার দ্বিতীয় ইচ্ছে বলো। আমার দ্বিতীয় ইচ্ছে হলো বনের উত্তরের নীল পাহাড়ের নীল ফল, আর তৃতীয় ইচ্ছে হলো ওই পাহাড়েরই নীল ফুল। বেশ, আমি আনছি নীল ফল আর নীল ফুল। বলেই টুনি চলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই টুনি নীল পাহাড়ের সামনে চলে আসে। ওই তো নীল পাহাড়। আরে, ওই তো নীল পাহাড়ের সামনে নীল ফল আর ফুলের গাছ। যাই, নীল ফল আর ফুল নিয়ে পদ্মের কাছে যাই। যেই কথা সেই কাজ। এনেছি পদ্ম ফুল, তোমার দ্বিতীয় আর তৃতীয় ইচ্ছে মতো নীল ফল আর নীল ফুল নিয়ে এসেছি। এবার ওই ফল আর ফুল দিয়ে আমার গায়ে স্পর্শ করো। পদ্ম ফুলের কথা মতো টুনি নীল ফল আর নীল ফুল দিয়ে পদ্ম ফুলকে স্পর্শ করে, আর সাথে সাথেই পদ্ম ফুল একটা পরীতে পরিণত হয়। এ কি? কে তুমি? আর পদ্ম ফুল কোথায়? আমি পড়ি। একটা তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়ে পদ্ম ফুল বানিয়ে রেখেছিল। আমি অনেকের কাছে অভিশাপ থেকে মুক্তির জন্য সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। তাই আমি তোমার মেয়েকে বন্দি করে তোমাকে দিয়ে আমি আমার অভিশাপ কাটাই। তোমাদেরকে এত কষ্ট দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার বন্ধুকে বন্দি না করে আমার কাছে সাহায্য চাইলে আমরা অবশ্যই তোমাকে সাহায্য করতাম, তাই না টুনি মাসি? বাদ দে রে মা, পরি মুক্ত হয়েছে আর আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। টুনি, তুমি অনেক ভালো। আমাকে ক্ষমা করে দাও টুনি। ছি ছি পরি, এভাবে বারবার ক্ষমা চেও না। আমি কিচ্ছু মনে করিনি, বরং তোমাকে সাহায্য করতে পেরে আমার ভালোই লেগেছে। মুগ্ধ হলাম টুনি, তোমার ব্যবহারে আমি মুগ্ধ হলাম। আমাকে সাহায্য করার জন্য আমি তোমাকে উপহার দিতে চাই। বলেই পরি জাদু করে একটা জাদুই কাঠি প্রকট করে, আর সেটা টুনিকে দিয়ে বলে, টুনি, এই জাদুই কাঠি আজ থেকে তোমার। এই কাঠিকে তুমি যাই বলবে আর যাই চাইবে, এই কাঠি তোমাকে তাই দিবে। ধন্যবাদ পরি, তোমাকে অনেক ধন্যবাদ। আমার বিদায় নেয়ার সময় হয়েছে, থাকো টুনি, বিদায়। পরি টুনির কাছে বিদায় নিয়ে চলে যায়, আর টুনি পরির দেয়া জাদুই কাঠির সাহায্যে বেশ সুখেই দিন কাটাতে থাকে। টোনা, ঘরে খাবার রাখা আছে, সময় করে দুপুরে খেয়ে নেবে কিন্তু। আমি কাজ থেকে এসে যেন না দেখি খাবার পড়ে আছে, বুঝেছো? হ্যাঁ বউ, বুঝেছি। তুমি চিন্তা করো না, আমি খাবার খাবো। বেশ, তবে চললাম আমি। দেরি করা যাবে না, জমিদার বাবু দেরি পছন্দ করে না। টুনি জমিদার ঈগলের বাড়িতে কাজ করে।
এই বলে টুনি টোনার কাছে বিদায় নিয়ে জমিদার ঈগলের বাড়ির দিকে উঠতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই টুনি জমিদার ঈগলের মহলে এসে উপস্থিত হয়। দাদা, আমি এসেছি। বেশ ভালো করেছিস। যা, এবার গিয়ে বাগানের গাছগুলোকে পানি দে। আর হ্যাঁ, বাগানে নাকি আগাছা হয়েছে, ইগলি আমাকে বললো আগাছাগুলো পরিষ্কার করিস। ঠিক আছে দাদা। টুনি মাসি, তুমি এসেছো? আমি তোমার জন্য সে কখন থেকে অপেক্ষায় আছি। ও মা, তাই বুঝি? তা ছোট্ট মাটা কেন আমার জন্য অপেক্ষায় বসে আছে শুনি? আমি তোমার সাথে বাগানে যাব, তাই। ইগলি, এসব কি হচ্ছে? তোকে না বলেছি গরিব পাখিদের সাথে মিশবি না? যা যা, এখন এখান থেকে কক্ষে যা বলছি। দাদা, ওকে বকো না, ও তো ছোট। আর থাক না আমার সাথে। টুনি, তুই কাজের পাখি, কাজের পাখির মতো থাকবি। আর হ্যাঁ, একটা কথা শুনে রাখ, তুই গরিব, আমার মেয়ের সাথে আদি খেতে দেখাতে আসবি না। যা, নিজের কাজ কর বলছি। টুনি আর কিছু না বলে মন খারাপ করে বাগানে চলে আসে আর ফুল ফলের গাছে পানি দিতে থাকে। আজ গরিব বলে কোথাও সম্মান পাই না, সবাই অপমান করে, সবাই গরিব বলে খোঁটা দেয়। হে বিধাতা, তুমি কেন আমাকে গরিব বানালে? এই যে পাখি, তুমি শুনতে পাচ্ছ? কে কে ডাকে আমাকে? এই যে আমি ডাকছি, আমি প্রজাপতি, উপরে তাকাও। আরে প্রজাপতি, কিছু বলবে? হ্যাঁ, আসলে এই বাগানের ফুলগুলো আমার অনেক পছন্দ হয়েছে। আমি ফুলগুলোর ঘ্রাণ নিতে চাই। ঘ্রাণ নিলে তুমি আবার আমায় বকবে না তো? না না, বকবো কেন? ফুলে প্রজাপতি বসবে, মধু গ্রহণ করবে, ঘ্রাণ নিবে, এটাই তো স্বাভাবিক। যাও যাও, তুমি তোমার মতো ফুলের সৌন্দর্য উপভোগ করো। ধন্যবাদ পাখি, তুমি অনেক ভালো। তোমার মতো ভালো পাখি আর আমি দুটো দেখিনি। এভাবে দিন গড়িয়ে বিকেল নেমে আসে। দাঁড়িয়ে যা টুনি, তোর সাহস কি করে হলো তোর ওই নোংরা হাত পা আর শরীর নিয়ে আমার মহলে প্রবেশ করার? আসলে দিদি, আমার কাজ শেষ হয়েছে, বাড়ি তো ফিরবো, তাই বলতে এসেছিলাম। আজ যা সাহস করেছিস, পরবর্তীতে তার করার চেষ্টা করবি না, নয়তো আমি তোকে কঠোর শাস্তি দিব। যাইবার দূর হ। ঠিক আছে দিদি, যত সব গরিব খ্যাতদের নিয়ে আমি আর পারি না। কি ব্যাপার টোনা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? তোমার শরীর খারাপ লাগছে? আমার খুব আফসোস হচ্ছে টুনি, আমার জন্য তোমাকে কত কষ্ট করতে হচ্ছে। আজ আমার পাটা ভালো থাকলে তোমাকে বাইরে কাজ করতে হতো না, আমি কাজ করে সংসার চালাতাম। বিধাতা যে কেন আমাকে এরকম পঙ্গু বানালো। চুপ করো টোনা, চুপ করো, এসব আর কখনো বলবে না। তোমার মন খারাপ থাকলে যে আমারও মন খারাপ হয়, আর বিধাতা যা করে সব ভালোর জন্যই করে। চিন্তা করো না টোনা, আমাদেরও একদিন ভালো কিছু হবে। টোনা টুনি নিজেদের মধ্যে সুখ দুঃখের কথা বলতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এই মা টুনি, আমার না অনেক ক্ষুধা লেগেছে। আমি আজ 3 দিন থেকে কিছুই খাইনি। তোর তো অনেক বড় বাড়ি, আমাকে একটু খাবার দে না মা, খাই। বুড়িমা, তুমি ভুল ভাবছো, এই বাড়ি আমার নয়, আমি এই বাড়িতে কাজ করি। দে মা, একটু খাবার এনে, আমি যে আর ক্ষুধা সহ্য করতে পারছি না। বুড়িমা, আমাকে ক্ষমা করবে, আসলে মহলের ভিতরে প্রবেশ করা আমার জন্য নিষেধ। তুমি বৃদ্ধা, তোমাকে কেউ কিছু বলবে না, তাই বলি কি তুমি ভিতরে গিয়ে খাবার চাও, তোমাকে অবশ্যই খাবার দিবে। মারে, আমার পেট, আমি আর উঠতে পারছি না রে মা, তুই একটু আমাকে খাবার এনে দে, নয়তো মনে হয় আমি মরেই যাব। কেঁদো না বুড়িমা, আমি এক্ষুনি খাবার এনে দিচ্ছি, তোমার কিছুই হবে না। এই বলে টুনি সেখান থেকে সোজা মহলে চলে যায়। এখানে তো কেউ নেই, কাকে বলে খাবার নেই? না না, দেরি করা যাবে না, জলদি খাবার নিয়ে বুড়িমার কাছে যাই। এই বলেই টুনি যেই না খাবারে হাত দিবে, ঠিক তখনই সেখানে ঈগল আর ইগলি চলে আসে। টুনি, তোর সাহস তো কম নয়, তুই খাবার চুরি করছিস? না মানে আসলে দাদা, আমি চুরি করছি না। চুরি করছিস না তো কি করছিস শুনি? দিন দিন তোর সাহস বেড়ে চলেছে। ঈগল, এই চোর গরিব টুনিকে এক্ষুনি কাজ থেকে বের করে দাও।
না না, এমনটা করো না দাদা দিদি, আমি সত্যি খাবার চুরি করিনি। বাইরে একটা বৃদ্ধা খাবার চাচ্ছিল, তার জন্য আমি খাবার নিতে এসেছিলাম। হাতে হাতে ধরা পড়ার পর শাস্তি থেকে বাঁচার জন্য বাহানা দিচ্ছিস তাই না? আজকে থেকে তোকে কাজে আসতে হবে না, তুই চলে যা এক্ষুনি। ঠিক আছে, চলে যাব, তবে ওই বৃদ্ধা মায়ের জন্য দয়া করে কিছু খাবার দাও। বৃদ্ধা মা যে অনেক ক্ষুধার্ত। বৃদ্ধার নামে নিজে খাবার নেওয়ার চেষ্টা, তাই না? দাঁড়া, তোকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। এই বলে ঈগল টুনিকে মহল থেকে তাড়িয়ে দেয়। টুনি কাঁদতে কাঁদতে সোজা বৃদ্ধার সামনে চলে আসে। পারিনি বুড়িমা, পারিনি, তোমার জন্য খাবার আনতে পারিনি। কত করে বললাম একটু খাবার দিতে, খাবার তো দিলই না, উল্টো আমাকে ভুল বুঝে কাছ থেকে তাড়িয়ে দিল। বুড়িমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। অনেক আশা নিয়ে তুমি আমার কাছে খাবার চেয়েছিলে, আর আমি তোমার সেই আশা পূরণ করতে পারিনি বুড়িমা, পারিনি। মারে, আমার জন্য তোর কাজ চলে গেছে, তাই আমাকে তুই ক্ষমা করে দে। এমনটা হবে আগে জানলে তোকে খাবার আনতে পাঠাতাম না। বৃদ্ধা আর টুনি তাদের মনের দুঃখে কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে প্রজাপতি চলে আসে। একে, তোমরা দুজন এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? প্রজাপতি, তুমি আমাদের দুঃখ শুনে তুমি কিছুই করতে পারবে না, তাই বলি কি, তুমি দুঃখ শুনতে চেও না। টুনির মুখে এই কথা শুনে প্রজাপতিটি সাথে সাথে একটা পরীতে পরিণত হয়। প্রজাপতি থেকে পরী হয়েছি, এবার তো তোমাদের দুঃখের কথা বলো। তার মানে তুমি পড়ি? শোনো তবে আমাদের দুঃখের কথা। টুনি আস্তে আস্তে পরীকে সব কথা খুলে বলে। সব শুনে পরী বলে, তোমাদের সাথে ঈগল আর ইগলি মোটেও ভালো করেনি, তবে চিন্তা করো না, আমি তোমাদের সাহায্য করব। পরে জাদু করে ক্ষুধার্ত বৃদ্ধার জন্য কিছু খাবার আর টুনির জন্য একটা আঙুর গাছ প্রকট করে। বুড়িমা, এই খাবারের থলেটা তোমার, এই থলের খাবার কখনো শেষ হবে না। আর টুনি, এই আঙুর গাছটা তোমার, এটা জাদুই আঙুর গাছ। এই গাছের আঙুর বিক্রি করে তুমি সারা জীবন সংসার চালাতে পারবে। পরি, তুমি অনেক ভালো, আমাদেরকে সাহায্য করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এদিকে টুনি বাড়িতে এসে টোনাকে সব খুলে বলে। যা হয় ভালোর জন্যই হয়। টুনি, নাও নাও, গাছটা উঠানে রোপণ করো। টুনি টোনার কথা মতো পরীর দেয়া আঙুর গাছটা উঠোনে রোপণ করে দেয়, আর সাথে সাথে চোখের পলকে গাছটা বড় হয়ে যায়, আর তাতে পাকা পাকা নীল রঙের আঙুর ফল ঝুলতে থাকে। হায় হায়, এ তো সত্যি সত্যি জাদুই গাছ। আমাদের অভাব আর থাকবে না টুনি, যাও যাও, আঙ্গুর পেড়ে বিক্রি করতে যাও। হ্যাঁ গো, যাচ্ছি। টুনি ঝুড়ি ভর্তি আঙুর পেড়ে নিয়ে বিক্রির জন্য বাজারের উদ্দেশ্যে উঠতে থাকে। এভাবে আঙুর চাষ করে টুনি তার সংসার চালাতে থাকে। এরপর বেশ কিছু দিন কেটে যায়। তান্ত্রিক মশাই, আমার মেয়েটার কি হয়েছে? তোমার মেয়ের এক দুরারোগ্য রোগ হয়েছে। তোমার মেয়ে মনে হয় আর কখনোই ভালো হতে পারবে না। না, এ হতে পারে না। তান্ত্রিক মশাই, দয়া করে আমার লক্ষ্মী মেয়েকে ভালো করে দিন, ওকে ছাড়া যে আমরা বাঁচবো না। তান্ত্রিক মশাই, ওকে ভালো করার কি কোনো উপায় নেই? দাঁড়াও, আমি আরেকবার ভালো করে দেখছি। বলেই তান্ত্রিক ইকরিকে আরো ভালো করে চেক করতে থাকে। কিছুক্ষণ পর তান্ত্রিক বলে, তোমাদের মেয়েকে ভালো করার একটা মাত্র উপায় আছে, আর সেটা হলো নীল আঙুর। তোমাদের মেয়েকে নীল আঙুরের রস খাওয়াতে পারলেই সে ভালো হয়ে যাবে। হায় হায় রে, এখন নীল আঙুর পাবো কোথায়? ওগো, আমি শুনেছি এই নীল আঙ্গুর টুনির কাছে আছে। চলো চলো, আমরা এক্ষুনি গিয়ে টুনির কাছ থেকে নীল আঙ্গুর নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো। ঈগল ইগলি এই বলেই সোজা টুনির কাছে চলে আসে। টুনি বোন, আমরা অনেক বিপদে পড়ে তোর কাছে এসেছি। গরিবদের কাছে বিপদে পড়ে এসেছো, কথাটা বড্ড বেমানান লাগছে দাদা। টুনি বোন, আমরা তোকে গরিব বলে অপমান করে বড্ড ভুল করেছি। তোকে না বুঝে চোর বলেছি, কাজ থেকে তাড়িয়ে দিয়েছি। সবকিছুর জন্য আমরা অনুতপ্ত। আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের মেয়েকে বাঁচা বোন। তোমাদের মেয়ে মানে ইকরি? ইকরির কি হয়েছে? ঈগল টুনিকে সব কথা খুলে বলে।
সব শুনে টুনি বলে, আমি তোমাদের ক্ষমা করে দিলাম দাদা। আর চলো, আমি নিজ হাতে ইকরিকে নীল আঙ্গুরের রস খাওয়াবো। ওরা ইকরির কাছে চলে আসে আর তাকে নীল আঙ্গুরের রস খাওয়ানোর সাথে সাথে ইকরি সুস্থ হয়ে যায়। তুই অনেক ভালো টুনি বোন, আর কখনো অহংকার করে কাউকে গরিব বলবো না। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী আমার নীলপরি। হে আমাদের দেশটা স্বপ্নপুরী, লা 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 লা। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। লালপরি নীলপরি এভাবে গান গাইতে গাইতে মনের সুখে ঘুরতে থাকে। অন্যদিকে, যা মা যা, স্কুলে যা, দেরি হয়ে যাচ্ছে তো। আমি রোজ রোজ নাকি স্কুলে যেতে পারবো না, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও, নয়তো আজ আমি স্কুলে যাবই না। মারে বোঝার চেষ্টা কর, ঘরে যে কোনো খাবার নেই। তুই স্কুল থেকে ফিরে আয়, আমি খাবারের ব্যবস্থা করব। সত্যি বলছো? স্কুল থেকে ফিরে এসে খাবার দিবে? হ্যাঁ রে মা, দিব। আচ্ছা বেশ, চললাম তবে আমি। হে বিধাতা, তুমি কেন আমাকে গরিব বানালে? আমি যে আমার ছোট মেয়েটার মুখে পর্যন্ত খাবার তুলে দিতে পারি না। এর চেয়ে ভালো তুমি আমাকে তুলে নাও, তুলে নাও বিধাতা, তুলে নাও। দাদারা দিদিরা, আমাদেরকে 2 টাকা ভিক্ষা দিন, আমার স্বামীর চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। দয়া করুন দাদারা দিদিরা, দয়া করুন। কবুতর আর সুখী পায়রা এভাবে ভিক্ষা করতে থাকে, কিন্তু ওদের কেউ ভিক্ষা দেয় না। কিছুক্ষণ পর ওরা একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে, বউ, কেউ যে ভিক্ষা দিল না, তবে কি আমার পায়ের চিকিৎসা হবে না? আমি আর কখনো হাঁটতে পারবো না। পারবে গো পারবে, বিধাতা চাইলে অবশ্যই পারবে। হে বিধাতা, সাহায্য করো, আমাদেরকে সাহায্য করো। কালু, পেলে কোনো কাজ? না বউ, কালোর জন্য কেউ আমাকে কোনো কাজই দিল না। হায় হায়, তাহলে এবার আমরা খাবো কি? এই ভাঙা ঘরই বা ভালো করব কিভাবে? হে বিধাতা, আমাদের এই অভাব দূর হবে কি করে? জানি না বউ, জানি না। দেখলে লালপরি, দেখলে এই বনের পাখিদের কত অভাব আর দুঃখ। হ্যাঁ নীলপরি, আমাদের এই বনের পাখিদের জন্য কিছু একটা করতেই হবে। কি করবে? আমরা তো সরাসরি কাউকে সাহায্য করতে পারবো না, তাহলে? আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমরা সরাসরি সাহায্য করতে পারবো না, কিন্তু অন্য কাউকে দিয়ে সাহায্য করাতে পারবো। মানে? মানেটা তুমি এক্ষুনি দেখতে পারবে। এই বলে লালপরি তার জাদু কাঠি দিয়ে জাদু করে সেখানে একটা কাঁঠাল গাছ প্রকট করে। একি লালপরি, কাঁঠাল গাছ প্রকট করলে কেন? এই সাধারণ কাঁঠাল গাছ দিয়ে কি হবে? এটা সাধারণ কাঁঠাল গাছ নয় নীলপরি, এটা জাদুই উপকারী কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছ বনের দুঃখী গরিব পাখিদের উপকার করবে। খুব ভালো করলে পরি, এখন নিজেকে একটু খুশি খুশি লাগছে। এই কাঁঠাল গাছ, তুমি আজ থেকে বনের অসহায় পশু পাখিদের সাহায্য করবে, তাদের বিপদ আপদ থেকে রক্ষা করবে, আর প্রয়োজনে কেউ অন্যায় করলে তাকে শাস্তিও দিবে। মনে থাকবে তো? হ্যাঁ মালকিন, মনে থাকবে। বেশ, থাকো তুমি। আমাদের ফিরে যাওয়ার সময় হয়েছে। বিদায় কাঁঠাল গাছ। উপকারী কাঁঠাল গাছের কাছে বিদায় নিয়ে নীলপরি আর লালপরি চলে যায়। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। একদিন কালো কাঁদতে কাঁদতে কাঁঠাল গাছের ডালে এসে বসে। আমি যে আর পারছি না, আর পারছি না ক্ষুধা সহ্য করতে। ওইদিকে কাকুলি ক্ষুধার জ্বালায় অসুস্থ হয়ে পড়েছে। কি করব, কোথায় যাব? কালুর কান্না মিশ্রিত সব কথা শুনে কাঁঠাল গাছ বলে ওঠে, কেঁদো না কাক, আমি তোমাকে সাহায্য করব। কে 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 কথা বলে? কে? এই তো বন্ধু, আমি কথা বলছি। আমি হলাম কাঁঠাল গাছ। তুমি কথা বলতে পারো কিভাবে? আমি যে জাদুই গাছ, তাই কথা বলতে পারি।
তুমি আর কষ্ট পেও না, আমি তোমাকে সাহায্য করব। বলো তোমার কি চাই? আমার খাবার দরকার, আমি অনেক ক্ষুধার্ত, এমনকি আমার বউ। দয়া করে আমাকে খাবার দাও উপকারী কাঁঠাল গাছ। কাক বন্ধু, খাবার নয়, আমি তোমাকে মোহরও দিব, যাতে তুমি পরবর্তীতে আর কখনো অভাবে না পড়ো। এসব বলেই জাদুই কাঁঠাল গাছ জাদু করে কালুকে খাবার আর এক থলে মোহর উপহার দেয়। খাবার আর মোহর পেয়ে কালু বেশ খুশি হয়। গাছ বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। হয়েছে বন্ধু, আর প্রশংসা করতে হবে না। তুমি আমার কথা সব পাখিদের বলে দিও, যাতে ওরা আমার কাছে এসে সাহায্য নেয়। ঠিক আছে বন্ধু, এবার আমি আসি তবে। কালু কাক কাঁঠাল গাছের ওখানে থেকে বাড়িতে চলে আসে আর কাকুলি সহ পুরো বনের পাখিদের কাঁঠাল গাছের কথা খুলে বলে। উপকারী কাঁঠাল গাছের কথা শুনে পাখিরা একে একে সেখানে আসতে থাকে সাহায্যের জন্য। উপকারী কাঁঠাল গাছ, আমাকে সাহায্য করবে? অভাবের জন্য আমার ছোট্ট মেয়ের লেখাপড়া বন্ধ হতে ধরেছে। হ্যাঁ বন্ধু টুনি, অবশ্যই সাহায্য করব। বলেই গাছ একটা টাকা ভর্তি ব্যাগ প্রকট করে। এই ব্যাগের টাকাগুলো সব তোমার। এই ব্যাগের টাকাগুলো কখনো শেষ হবে না। ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ বন্ধু গাছ। টুনি টাকার ব্যাগ নিয়ে খুশি মনে সেখান থেকে চলে যায়। এভাবে একে একে বনের সবাই কাঁঠাল গাছের কাছে আসে আর কাঁঠাল গাছের সাহায্য নিয়ে গরিব থেকে ধনী হয়ে যায় আর বেশ সুখেই দিন কাটাতে থাকে। একদিন কৃষক পত্নী রিমা বনে ঘুরতে আসে আর বনের পাখিদের এমন উন্নতি দেখে বলতে থাকে, এ আমি কি দেখছি? বনের পাখিরা আগে অনেক গরিব ছিল, তাহলে ওরা হঠাৎ করে এত ধনী হলো কি করে? আমি তো বুঝতেই পারছি না। এই নিয়ে আমাকে স্বামীর সাথে আলোচনা করতে হবে। যাই যাই, জলদি বাড়িতে যাই। এই বলে রিমা ভাবতে ভাবতে সেখান থেকে বাড়িতে চলে আসে। কি ব্যাপার বউ, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? জানো স্বামী, বনের পাখিরা অনেক গরিব ছিল, কিন্তু আজকে হঠাৎ গিয়ে দেখি সব পাখিরাই ধনী হয়ে গেছে। কি বলছো কি এসব? পাখিরা ধনী হয়েছে? ওরা কিভাবে ধনী হয়েছে? ওরা কিভাবে ধনী হয়েছে তাহলে তো আমাদের এটা জানতেই হবে। চলো বউ, চলো। কোথায় যাব? কোথায় আবার? টুনি পাখির কাছে। ওরা কিভাবে ধনী হয়েছে টুনি পাখি আমাদের বলতে পারবে। তাহলে আর দেরি কিসের? চলো চলো। এ কি কৃষক দাদা, তোমরা হঠাৎ আমার কাছে কি মনে করে? বোন টুনি পাখি, আমাদের জমিতে এখন আর তেমন ফলন হয় না, আমরা বড্ড অসহায় হয়ে পড়েছি। তোরা কিভাবে ধনী হয়েছিস যদি আমাদের একটু বলতি, তাহলে খুবই উপকৃত হতাম। হ্যাঁ হ্যাঁ দাদা, অবশ্যই বলবো। টুনি রহিম আর রিমাকে কাঁঠাল গাছের কথা খুলে বলে। সব শুনে রহিম রিমা সেখান থেকে কাঁঠাল গাছের কাছে চলে আসে। এই কাঁঠাল গাছ, আমাদেরকে সোনার মোহর দে। দিচ্ছি বন্ধু। আমরা তো এক থলে মোহর চাইনি, আমাদেরকে এক বস্তা মোহর দে। দুঃখিত বন্ধু, আমি এর চেয়ে বেশি আর দিতে পারবো না। কি বললি? দিতে পারবি না? দাঁড়া, তোকে এখনই কেটে ফেলবো আমি। বাঁচতে চাইলে এক বস্তা মোহর দে বলছি। লোভী, লোভী তোরা, তোরা আমার ক্ষমতা ভুলে গিয়েছিস। দাঁড়া, তোদের এক্ষুনি আমি লোভের কঠোর শাস্তি দিব। বলেই কাঁঠাল গাছ রহিম আর রিমাকে জাদু করে দুটো কাঁঠালে পরিণত করে তার ডালে ঝুলিয়ে রাখে। এই কাঁঠাল গাছ, আমাদের ঠিক করে দাও, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। লোভীদের ক্ষমা নেই, লোভীরা ছাড়া পেলেও লোভ করে। তোরা কাঁঠাল হয়েই শাস্তি ভোগ কর। রিমা রহিম শাস্তি ভোগ করতেই থাকে আর এদিকে বনের পাখিরা কাঁঠাল গাছ সহ বেশ সুখে দিন কাটাতে থাকে। আলু, এ বনের সবাই আমার জমিতে কাজ করছে তো নাকি? তা করছে মোড়ল বাবু, কিন্তু শুধুমাত্র ওই টোনা আর টুনি আপনার জমিতে কাজ করছে না। তাহলে ওরা সংসার চালাচ্ছে কি করে? ওরা উঠানে অনেক সবজি লাগিয়েছে মোড়ল বাবু। টোনা সবজি বিক্রি করে আর টুনি সেই সবজির যত্ন করে, এভাবে সংসার চালাচ্ছে। তাই নাকি? তবে আজ তুই ওদের বাড়িতে যাবি আর আমার জমিতে কাজ করতে বলবি। চিন্তা করিস না, আমিও তোর সাথে যাব, তবে আড়ালে থাকবো।
এরপর দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে যায়। এরপর কালু ও ঈগল টুনির বাড়িতে চলে যায়। এ কি কালু দাদা, তুমি আমার বাড়িতে? কোনো দরকার আছে নাকি? শোন টোনা, মোড়ল বাবু বলেছে কাল থেকে তোদের মোড়ল বাবুর জমিতে কাজ করতে। না টোনা, তুমি কিছুতেই মোড়ল বাবুর জমিতে কাজ করতে রাজি হবে না, কারণ মোড়ল বাবু পরিশ্রমের তুলনায় টাকা কম দেয়। বনের সবাইকে ঠকিয়ে মোড়ল বাবু আরো ধনী হয়ে যাচ্ছে, কিন্তু বনের পাখিরা মোড়ল বাবুর চালাকিটা ধরতে পারছে না। ঠিক বলেছ টুনি, আমরা খুব শীঘ্রই বনের সব গরিবদেরকে মোড়ল বাবুর প্রতারণার কথা বুঝিয়ে বলবো। এতে করে তারা নিজেদের জমিতে কাজ করে অনেক টাকা উপার্জন করতে পারবে। ও তাহলে এই ব্যাপার, তোরা দুজন আমার উদ্দেশ্যটা ধরে ফেলেছিস আর আমার কৃতদাস দাসীদেরকেও সব বলে দিবি। তাহলে দেখ এবার তোদের আমি কি অবস্থা করি। এরপর কালু টোনা ও টুনির বাড়ি থেকে চলে যায়। অন্যদিকে ঈগল ও কালুর পেছন পেছন বাড়িতে চলে যায়। আমি বাজারে গেলাম টুনি, তুমি টুকিকে দেখে রেখো। বাবা, ও বাবা, বাড়ি ফেরার সময় আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা। এরপর টোনা বাজারে সবজি বিক্রি করতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু সময় কেটে যায়। এ কি মোড়ল বাবু, আপনি? হ্যাঁ আমি। শোন, তোতা তোদের এই জমির নামে নালিশ দিয়েছে। এ কি তোতা দাদা, তুমি আমাদের জমির নামে কি নালিশ দিয়েছো? শোন টুনি, এই জমিটা টোনা আমার কাছে বন্ধক রেখেছিল আর বলেছিল 6 মাসের মধ্যে টাকা দিতে না পারলে জমিটা আমার নামে হয়ে যাবে। এই দলিলটা হলো তার প্রমাণ, তাই তোরা কালকে এই বাড়িটা ছেড়ে চলে যাবি আর তোতার জমি তোতাকে দিয়ে দিবি। এ কথা বলে তোতা ও ঈগল টুনির বাড়ি থেকে চলে যায়। খুব ভালো অভিনয় করেছিস তোতা, তোর 5,000 টাকা আমি কাল তোকে বুঝিয়ে দিব। এবার তুই যা। এরপর তোতা সেখান থেকে চলে যায়। এবার বুঝবি টুনি, এই ঈগলের সাথে লড়াই করার পরিণতি কি হয়। মোড়ল আঙ্কেল আমাদেরকে বাড়ি থেকে চলে যেতে কেন বললো? আর বাড়ি থেকে চলে গেলে আমরা কোথায় থাকবো? জানি না রে মা, হঠাৎ করে কোন বিপদ চলে এলো। কোন বিপদের কথা বলছো টুনি? এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে। বিশ্বাস করো টুনি, ওই মোড়ল বাবু আর তোতা মিলে মিথ্যে কথা বলছে। আমি কোনোদিনও তোতার কাছে জমি বন্ধক রাখিনি আর কোনো টাকাও নেইনি। আমি এক্ষুনি তোতার কাছে যাচ্ছি আর ওর মিথ্যে কথা বলা বের করছি। না টোনা, আমি নিজের চোখে জমির দলিল দেখেছি, তোমার হয়তো মনে নেই। তাছাড়া তোতা দাদার কাছে প্রমাণ আছে, তাই আমরা 1000বার সত্যি কথা বললেও হেরে যাব টোনা। তাহলে এখন আমরা কোথায় যাব টুনি? আমাদের যে যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। টুনি ও টোনাকে এভাবে কাঁদতে দেখে টুকি সেখান থেকে নদীর পাড়ে চলে যায়। সেখানে গিয়ে সে একটি মা হাঁস ও তার ছানাকে দেখতে পায়। আমি সাঁতার কাটতে শিখে গেছি, আমার খুব আনন্দ হচ্ছে মা। ইস, আমাদের যদি অনেক টাকা থাকতো, তাহলে আমি আমার মা বাবার সাথে হাতছানার মতো হেসে খেলে বেড়াতাম। তাহলে মোড়ল আঙ্কেল আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিতেও পারতো না। আরে, তোমাদের বুঝি অনেক অভাব, আর মোড়ল বাবু তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে কেন বলো তো? টুকি মা হাঁসকে সব ঘটনা খুলে বলে। তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি, আর আমার সাহায্য পেতে হলে তোমায় আমার পটল বাড়িতে যেতে হবে। না না, মা বলেছে কোনো পরিশ্রম ছাড়া কারোর কাছে সাহায্য নিতে নেই। আর আমি তো তোমার কোনো কাজ করে দিইনি, তাহলে তুমি অযথা আমাকে সাহায্য করতে কেন চাইছো? আর তাছাড়া তুমি হাঁস হয়ে আমাকে কিভাবে সাহায্য করবে বলো তো শুনি? এই কথা বলার সাথে সাথে মা হাঁস তার রূপ বদলে পরিমাতা হয়ে যায়, আর হাঁস ছানা তার রূপ বদলে এক পরিকন্যা হয়ে যায়। স্বাগতম বন্ধু, তুমি তোমার মায়ের সুশিক্ষায় গড়ে ওঠা এক সৎ সন্তান, তাই তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো। তুমি যদি পটল খেয়ে প্রথমে লোভে পড়ে যেতে চাইতে, তাহলে তোমাকে এক অন্ধকার কুঠুরিতে সারা জীবন বন্দী হয়ে থাকতে হতো।
কিন্তু তুমি কোনো লোভ করনি, এত অভাব থেকেও তুমি সাহায্য নিতে চাওনি, তাই আমরা তোমাকে সততার পুরস্কার দেব। তার মানে তোমরা লোভী পাখিদেরকে ধরতে হাসির রূপে ধরে থাকবে? হ্যাঁ বন্ধু, এবার চলো আমাদের পটল ঘরে চলো, আর তোমার যত অর্থ লাগবে তুমি নিয়ে এসো। এরপর টুকি একটা ভেলা চালিয়ে পটল ঘরে যায়। তোমাদেরকে অনেক ধন্যবাদ বলি, তোমরা আমাদের বিপদে আমাদেরকে অনেক উপকার করলে। এবার আমি এগুলো মা বাবাকে দিব, আর আবার নতুন জমি কিনে বাড়ি বানাবো। এরপর টুকি বাড়িতে চলে যায়। টুকির কাছে 2 কলসি স্বর্ণ দেখে টোনা ও টুনি অবাক হয়ে যায়। এ কি রে মা, এতগুলো স্বর্ণ তুই কোথা থেকে নিয়ে এলি? এরপর টুকি তার মা বাবাকে সব ঘটনা খুলে বলে। তুমি আসলে ঠিক কথাই বলতে, সততার পুরস্কার ঠিক একদিন পাওয়া যায়। এখন আর আমাদের বাড়ি আর খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। পরের দিন সকালে টোনা ও টুনি তাদের বাড়ি ছেড়ে চলে যায়, আর স্বর্ণ বিক্রি করে তারা অনেক ধনী হয়ে যায়। কি মোড়ল বাবু, আপনি আমাকে মাত্র 50 টাকা দিলেন কেন? আমার পাওয়া 5,000 টাকা কবে দিবেন? আর টাকা না দিলে কিন্তু সত্যি কথাটা আমি সবাইকে বলে দিব। এই তোতা, তুই কোন সত্যের কথা বলছিস বলতো? ও কিছু না কবুতর, শোন তোতা, বেশি কথা বললে কিন্তু তোর অবস্থাও টোনার মতো হবে, বুঝেছিস? তাই নাকি? তবে সবাই শোনো, মোড়ল বাবু আমাকে 5,000 টাকা দেবে বলে টোনা আর টুনিকে মিথ্যে কথা বলতে বলে, আর টোনার জমিটা নিজের করে নেওয়ার জন্য নকল একটা দলিল বানিয়ে আনে। এতে টোনার কোনো দোষ ছিল না। টোনা টুনি মোড়ল বাবুর কাজ করতে চায়নি বলে এরকম অন্যায় করে তাদেরকে ভিটে মাটি ছাড়া করেছে এই মোড়ল বাবু। সে মোড়ল বাবু, আমরা সবাই আপনাকে ভালো আর সৎ মনের পাখি বলে জানতাম, আর আপনি এত খারাপ। এই শোন তোরা, আজকে থেকে আমরা নিজেদের জমিতে কাজ করে সংসার চালাবো, এতে আমরা বেশি উপার্জন করতে পারবো। তবুও আমরা প্রতারকের কাজ করে দিব না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এরপর সবাই সেখান থেকে চলে যায়, আর মোড়ল বাবু আফসোস করতে থাকে। অন্যকে ঠকানোর ফল আজ আমি পেলাম। আমার অহংকার আর জেদ আমাকে সবার সামনে খারাপ বানিয়ে দিল। এখন আমার ব্যবসা বন্ধ হয়ে গেল রে, বন্ধ হয়ে গেল। আমাদের ভাগ্যটা খুব ভালো টুনি, দেখেছো এবার কতগুলো নারকেল হয়েছে। এই সব নারকেল বিক্রি করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। বাবা, নারকেল বিক্রি করে কিন্তু আমাকে একটা সাইকেল কিনে দিবে। আমার অনেক দিনের শখ, আমি সাইকেল চালিয়ে পুরো পার্ক ঘুরে বেড়াবো। শখের জিনিস পরে কোনো সময় কিনে দেওয়া যাবে, এখন আগে প্রয়োজনীয় জিনিস করতে হবে। ঘরটা ভেঙে গেছে, তাই ঘর ঠিক করাই জরুরি হয়ে পড়েছে। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক বলেছো। মা টুকি, তুই মন খারাপ করিস না, আমি তোকে কিছুদিন পর সুন্দর একটা সাইকেল কিনে দিব। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে খেলতে গেলাম। আচ্ছা ঠিক আছে মা, যা। লা 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 লা, লা 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 লা। আরে বাহ, এই বনটা তো ভালোই দেখা যাচ্ছে। ও মা, ওই পুকুর পাড়ে দেখছি সারি সারি নারকেল গাছও আছে। নারকেল খেতে তো আমি খুব পছন্দ করি। আজ থেকে আমি এই পুকুর পাড়েই থাকবো। এরপর ডাইনি টোনার পুকুর পাড়ে চলে আসে, আর গাছে উঠে নারকেল পেড়ে গপ গপ করে খেতে থাকে। কতদিন পর মজা করে নারকেল খেলাম, তবে আর কয়েকদিন গেলে নারকেলটা খেতে আরো বেশি মজা লাগবে। যাই, এখন আমি আমার রাস্তানা থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসি। কনক, আজ খেলা করবি না? না, কনক আজ খেলা করবে না, কারণ কনক আজ পিঠা খাবে। তুই পিঠার দিকে নজর দিবি না, তোকে কিন্তু একটা পিঠাও দিব না। একটা পিঠা দিলে কি হবে কাকুলি মাসি? তোমার পিঠা বেঁচে গন্ধেছে, আমার পিঠা খেতে খুব
আমাদের পুকুর পাড়ে অনেক নারকেল গাছে নারকেল ধরেছে। তুমি যদি আমাকে পিঠা খেতে দাও তাহলে আমি তোমাকে একটা নারকেল এনে দিব। আগে নারকেল এনে দে, তারপর তোকে পিঠা খেতে দিব। আচ্ছা ঠিক আছে মাসি, আমি এক্ষুনি নারকেল পেড়ে নিয়ে আসছি। এরপর টুকি তাড়াতাড়ি পুকুর পাড়ে চলে আসে আর গাছে উঠে একটা নারকেল পেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই ডাইনি সেখানে আসে। এভাবে তোরা আমার দখল করা নারকেল গাছ থেকে নারকেল চুরি করে নিয়ে যাস? দাঁড়া, আমি আগে একটা ঘর বানাই, তারপর তোদের শায়েস্তা করব। এ কথা বলে ডাইনি তার জাদু শক্তি দিয়ে পুকুরের পানিতে একটা সোনার ঘর বানিয়ে ফেলে। আমার আস্তানা বানিয়ে ফেলেছি, এবার দেখব কি করে শয়তান পাখিরা আমার নারকেল চুরি করে নিয়ে যায়। কাকুলি মাসি, এই নাও তোমার নারকেল, এবার আমাকে পিঠা খেতে দাও। দিয়ে দেখি নারকেলটা ভালো নাকি পচা। এই নারকেল তো পচা। পচা নারকেল নিয়ে পিঠা খেতে এসেছিস? তোকে কোনো পিঠা দিতে পারবো না, যা এখান থেকে। কাকুলি মাসি, তুমি মিথ্যে বলছো কেন? নারকেলটা তো ভালোই আছে। এই তো কি তুই আমার মায়ের থেকে বেশি বুঝিস নাকি যে আমার মাকে মিথ্যেবাদী বলছিস? তোর সাথে আর কখনো আমি খেলবো না, আমাদের বাড়ি থেকে চলে যা বলছি। এরপর টুকি আর কিছু না বলে মন খারাপ করে বাড়িতে চলে আসে। মা টুকি, তোকে মন খারাপ দেখাচ্ছে কেন? কি হয়েছে রে মা, বল আমাকে। কেন মা? কাকুলি মাসি, তারপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। শয়তান কাকুলি নারকেল নেয়ার জন্য তোর সাথে এমন করেছে রে মা। তবে মন খারাপ করিস না, তোর বাবা নারকেল বিক্রি করলে আমি পিঠা বানানোর জিনিসপত্র আনতে বলবো, আর তোকে অনেক মজার মজার পিঠা বানিয়ে দিব। তাহলে আমি এক্ষুনি পিঠা খাবো মা। আমার যে এখন পিঠা খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে তোর সখী মাসির কাছ থেকে এক বাটি আটা নিয়ে আয়, আর আমি নারকেল পেড়ে নিয়ে আসি। আজ তোকে নারকেলের পুলি পিঠা বানিয়ে দিব। সত্যি বলছো মা? কি মজা, কি মজা! আমি মজা করে আজ পিঠা খাবো। এরপর টুকি খুশিতে আটা আনতে সুখীর বাড়িতে চলে যায়, আর টুনি নারকেল নেয়ার জন্য পুকুর পাড়ে চলে আসে। আর যেই না নারকেল পাড়তে যাবে তখনই ডাইনি সোনার ঘরের ভেতর থেকে জাদুর আয়না দিয়ে টুনিকে দেখে ফেলে। আয় পাখি আয়, দাঁড়া বলছি, দাঁড়া। কে এভাবে কথা বলছে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। এ কি, আমাদের পুকুরে সোনার ঘর কি করে এলো? তোর এত বড় সাহস, তুই আমার দখল করা নারকেল গাছ থেকে নারকেল চুরি করতে এসেছিস? জানিস তোকে আমি কি করতে পারি? ডাইনি দিদি, কি বলছো এসব? এটা তো আমাদের পুকুর, আর পুকুরের পাড়ে নারকেল গাছগুলো তো আমাদের। তাহলে চুরি করতে আসবো কেন? এই গাছ আর পুকুর শুধুই আমার, কারণ আমি দখল করেছি। তুমি দখল করলে তো হবে না, আমরা তো কষ্ট করে গাছগুলো লাগিয়েছি। তোর এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলছিস? আমার শক্তি সম্পর্কে তো দেখছি তোর কোনোই ধারণা নেই। দাঁড়া, এক্ষুনি তোকে শক্তি দেখাচ্ছি। এ কথা বলে ডাইনি টুনিকে একটি বোতলে বন্দি করে ফেলে আর সোনার ঘরে চলে যায়। আর এদিকে টুকি আটা নিয়ে বাড়িতে চলে আসে। মা, দেখো আমি আটা নিয়ে এসেছি। কি ব্যাপার, মা নারকেল নিয়ে এখনো বাড়িতে আসেনি? আটাগুলো রেখে আমি মায়ের কাছে যাই। মাকে তো পুকুর পাড়েও দেখা যাচ্ছে না। মা, মা, কোথায় তুমি? ধুর, মা যে আবার কোথায় চলে গেল? হয়তো অন্য পথে বাড়িতে গেছে। আমি বরং বাড়িতেই যাই। এরপর টুকি আবারও বাড়ির দিকে যেতে থাকে, আর পথে টোনার সাথে দেখা হয়ে যায়। মা টুকি, তোর মাকে দেখেছিস? টুনিকে তো বাড়িতে দেখলাম না। কি বলছো বাবা? আমি ভাবছি নারকেল নিয়ে মা বাড়িতে গেছে। কেন, তোর মা নারকেল পাড়তে গিয়েছিল নাকি? কিন্তু নারকেলগুলো তো এখনো শক্ত হয়নি। তারপর টুকি টোনাকে সব কথা খুলে বলে।
ও এই ব্যাপার, তাহলে হয়তো তোর মা দোকানে চিনি আনতে গেছে। চল দোকানে গিয়ে দেখি। এরপর টোনা আর টুকি দোকানে চলে যায়, কিন্তু সেখানেও তারা টুনিকে খুঁজে পায় না। আর এভাবে সব জায়গায় টুনিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও টুনিকে খুঁজে পায় না। এবং এভাবেই সন্ধ্যা নেমে আসে। বাবা, মা তাহলে কোথায় গেল? মাকে ছাড়া আমি এখন কি করে থাকবো বাবা? টোনা, টুনিকে এখনো খুঁজে পাসনি? না দাদা। তোকে একটা বুদ্ধি দেই, তুই বরং তান্ত্রিক বাবার কাছে যা, তাহলে তান্ত্রিক বাবা টুনিকে বের করে দিতে পারবে। হ্যাঁ কবুতর দাদা, তুমি একদম ঠিক বলেছো। চল মা, আমরা তান্ত্রিক বাবার কাছে যাই। তান্ত্রিক বাবা, আমাকে সাহায্য করুন, আমি যে বড্ড বিপদে পড়েছি। আচ্ছা বল দেখি, কি বিপদে পড়েছিস? আমার বউ টুনি হারিয়ে গেছে, পুরো বন ঘুরেও কোথাও তাকে খুঁজে পাচ্ছি না, তাই আপনার কাছে এলাম বাবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কোথায় আছে তোর বউ। এরপর তান্ত্রিক চোখ বন্ধ করে ডাইনির কাজকর্ম সব দেখে ফেলে। টুনিকে ডাইনি এমন জায়গায় রেখেছে যে সারা দিন রাত খুঁজলেও তোরা তাকে খুঁজে পাবি না। মানে ডাইনি টুনিকে কোথায় নিয়ে গেছে? দূরে কোথাও নিয়ে যায়নি, তোদের পুকুরেই আছে। ডাইনি তো নারকেল খাওয়ার জন্য পুকুরে সোনার ঘর বানিয়ে পাহারা দিচ্ছে। টুনি নারকেল পাড়তে গিয়েছিল, আর ডাইনি টুনিকে ধরে ফেলেছে। তাহলে কি আর টুনিকে আর কখনো ফিরে পাবো না তান্ত্রিক বাবা? আপনি টুনিকে মুক্ত করার ব্যবস্থা করুন তান্ত্রিক বাবা, ব্যবস্থা করুন। অবশ্যই টুনিকে ফিরে পাবি। এই নে মন্ত্রপুত জল, এই জল ডাইনির শরীরে ছিটিয়ে দিলেই ডাইনি ভস্ম হয়ে যাবে আর টুনি মুক্ত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর টোনা তাড়াতাড়ি সেখান থেকে পুকুর পাড়ে চলে আসে। ডাইনি, তোর কাছে নারকেল চুরি করলাম, দেখি তুই কি করে আমার ক্ষতি করতে পারিস। আর এত বড় সাহস, চিৎকার করে আমাকে ডেকে নারকেল চুরি করছে! বাইরে গিয়ে পাখিটাকে ধরে নিয়ে আসি তো। বাবা বাবা, তৈরি হয়ে না, ডাইনি এদিকেই আসছে। তুই সাধারণ পাখি হয়ে কিনা আমার সাথে পাঙ্গা নিতে এসেছিস? তুই জানিস আমি এক জাদু শক্তির অধিকারিণী ডাইনি। আমি তোকে এক্ষুনি শেষ করে দিব। তোর মতো আমার শক্তি না থাকলেও বুদ্ধি তো আছে, বুদ্ধি দিয়ে তোকে শেষ করব। এরপর ডাইনি যেই না টোনার দিকে এগিয়ে আসে, আর তখনই টোনা তান্ত্রিকের দেয়া মন্ত্রপুত জল ডাইনির শরীরে ছিটিয়ে দেয়, আর ডাইনি সাথে সাথে ভস্ম হয়ে যায়। আর টুনি বোতল থেকে বাহিরে বেরিয়ে আসে। শয়তান ডাইনি, তোর কাহিনী এখানেই শেষ। টোনা, তুমি কি করে ডাইনিকে শেষ করে দিলে? তারপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। আমাদের পুকুরে যখন ডাইনি সোনার ঘর বানিয়েছে, তখন ওই ঘর আমাদের। চলো আমরা ঘরটা নিয়ে বাড়িতে চলে যাই। মা টুকি, তোর জন্য নতুন করে পিঠা বানিয়েছি। পিঠা খেলে বাড়িতে চল। আর টনি, তোর সোনার ঘর কোথায় পেলি? এখান থেকে আমাকে কিছু সোনা দিস তো। সোনার ঘর দেখেই তো লোভে পড়ে টুকিকে পিঠা খেতে ডাকছো। আমার মেয়ের কাছে নারকেল নিয়ে একটা পিঠা পর্যন্ত দাওনি, আর এখন আমি আমার মেয়েকে পিঠা বানিয়ে খাওয়াতেই পারবো। টুনির মুখে এসব কথা শুনে কাকলি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। মরে যাই, মরে যাই, ক্ষুধায় একেবারে মরে যাই। আজকাল বনে খাবার খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বনটা কি দিন দিন আহারহীন হয়ে পড়ছে নাকি? ক্ষুধায় আমার রাগটা আরো কেমন জানি বাড়ছে। খাবারের সন্ধানে সব বনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছে। আর হঠাৎই সাপ গাছের ডালে বাসা দেখতে পায়, আর সাপ গাছ বেয়ে বেয়ে সেই বাসায় যায়। আরে, ওটা তো ঈগল দাদার বাসা। ঈগল দাদার বাসায় সাপটা কি করছে? সাপটা আবার কুমতলব নিয়ে ঈগল দাদার বাসায় যায়নি তো?
সাপটাকে তো তাড়াতে হবে মনে হচ্ছে। বুঝতে পেরেছি, বদমাস সাপ ঈগল দাদা আর ইগলি দিদির ডিমের দিকে নজর দিয়েছে। যে করেই হোক ডিমটাকে রক্ষা করতে হবে। আহারে, বদমাইশ পাখি কি অকাজটাই না করলি। আমি কত কষ্ট করে একটা ডিম খুঁজে বের করলাম, আর তুই কিনা আমাকে ডিমটা খেতে দিলি না। ধরতে পারলে তোর আর রক্ষে রাখবো না। ডিম খেতে না পেরে সাপ রাগে ফুসফুস করতে থাকে, আর টুনি ঈগলের ডিম নিয়ে উড়ে চলে যায় আর ডিমটাকে নিরাপদে রাখার চিন্তা করতে থাকে। আর কালু কাক টুনির কাছে ঈগলের ডিম দেখে ভাবতে থাকে, এ কি কাণ্ড! এই বদমাস টুনি ঈগলের ডিম কোথায় পেল? টুনি কি কোনোভাবে এই ডিমটা চুরি করতে চাইছে নাকি? ব্যাপারটা তো ঈগল দাদাকে জানাতে হচ্ছে। ঈগল দাদা, ও ঈগল দাদা, শুনতে পাচ্ছ? ঈগল দাদা, দাঁড়াও, আমার কথাটা তো শুনে যাও। ঈগল দাদা! আরে কালু, তুই কি হয়েছে বলতো? তুই এভাবে পিছু ডাকছিস কেন? কি হয়নি সেটা বলো ঈগল দাদা। তুমি তো জানোই না, টুনির মতো ছোট্ট পাখি তোমার ডিম চুরি করে নিয়ে গেছে। বলিস কি? তোর কি মাথা খারাপ হয়েছে? টুনির মতো ছোট পাখি আমার ডিম চুরি করার সাহস করবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? তবে তুমি তোমার বাসায় গিয়ে ডিমের খোঁজ করলেই বুঝতে পারবে। সেটাও কথা, তবে তুই চল আমার সাথে। এত বড় খবর দিলি, খবরটা মিথ্যে হলে তো তোর আমি 12টা বাজাবো। উফ, টনি যে ঈগল দাদার ডিম চুরি করেছে, এটা যদি একবার প্রমাণ করতে পারি, তবে তো ঈগল দাদার কাছ থেকে খুব বড়সড় বকশিশ পাওয়া যাবে। হায় হায় রে, কি সর্বনাশ হলো আমার! আমার ডিম কোথায়? আমি তো সকালেই ডিমটা রেখে বাইরে গিয়েছিলাম, তবে আমার ডিমটার কি হলো? ওগো, তুমি এসেছো? আমাদের যে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমাদের ডিমটা হারিয়ে গেছে। এবার বিশ্বাস হলো তো আমার কথা? দেখো, ডিম হারানোর শোকে বৌদি কাঁদছে, আর আমি নিজ চোখে দেখেছি টুনি তোমাদের ডিম চুরি করে নিয়ে গেছে। টুনির এত বড় সাহস! টুনি আমার ডিম চুরি করে? তবে টুনির তো রক্ষে রাখবো না। আমি যাচ্ছি টুনিকে ধরতে। তুমি কেঁদো না বউ, শান্ত হও। একা যেও না ঈগল দাদা, আমিও যাচ্ছি তোমার সাথে। ডিমটা তো উদ্ধার করলাম, কিন্তু এই ডিম আমি রাখবো কোথায়? আমার তো ভাঙাচোরা বাসা, ওই বাসায় ডিম রাখার উপযুক্ত নয়। তবে আমি এই ডিম রাখবো কোথায়? অনেক চিন্তা ভাবনা করে টুনি ডিমটা নিয়ে একটা গাছের নিচে বসে আর চিন্তা করতে থাকে কিভাবে ডিমটাকে নিরাপদে রাখবে। ঠিক তখনই ঈগল আর কালো উড়তে উড়তে সেখানে আসে, আর টুনির কাছে ডিম দেখে ঈগল রাগে গজগজ করতে থাকে। বদমাইশ টুনি, তোর এত বড় সাহস! তুই আমার ডিম চুরি করেছিস? আজ তো তোকে আমি শেষ করে ফেলবো। লাগছে ঈগল দাদা, দয়া করে তুমি আমার কথাটা শোনো। আমি তোমার ডিম চুরি করিনি, আমি তো সাপের কবল থেকে তোমার ডিমকে রক্ষা করার জন্যই নিয়ে এসেছি। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো আমার কথা। না না ঈগল দাদা, তুমি টুনির কথা বিশ্বাস করো না। এই টুনি তোমার ডিম চুরি করে ধরা পড়ায় এখন মিথ্যে গল্প বলছে। না কালু দাদা, আমি একদম মিথ্যে বলছি না, আর কোনো গল্পও বলছি না। আমার কথা বিশ্বাস করো দাদা, আমাকে আর ঠোকর দিও না। দয়া করো দাদা, দয়া করো। আরে, এটা সেই পাখিটা না যে আমার মুখের সামন থেকে ডিম কেড়ে নিয়ে গিয়েছিল? এই সুযোগে আমিও পাখিটার 12টা বাজাবো। মারো মারো, আরো জোরে জোরে মারো। তুমি মারতে না পারলে তুমি ওকে আমার কাছে ছেড়ে দাও। তুমি আবার কে যে আমাদের মাঝখানে কথা বলছো? দেখতে পাচ্ছ না ঈগল দাদা টুনির বিচার করছে? আরে, আমিও তোর বিচার চাই। জানো, অনেক কষ্টে আমি একটা ডিম খুঁজে বের করেছিলাম খাওয়ার জন্য। এই বদমাইশ পাখি আমার মুখের সামন থেকে ডিমটা ছিনিয়ে নিয়ে গেছে। শুনলে তো ঈগল দাদা এই সাপের কথা? এই সেই সাপ যে তোমার ডিম খেতে ধরেছিল।
আর এই সেই সাপের কবল থেকে আমি তোমার ডিমটা রক্ষা করেছি। আর তুমি কিনা কালু দাদার কথা শুনে আমাকেই মারলে। কি এত বড় সাহস এই সাপের? আগে এই সাপের বিচার করব, তারপর কালুকে মিথ্যে বলার শাস্তি দিব। ওরে বাবারে, আহ ছাড়ো ছাড়ো, আমার লাগছে। এই রে, বকশিসের আশায় টুনিকে ফাঁসাতে গিয়েছিলাম, এখন তো নিজেই ফেসে গেলাম। কালু, ঈগল দাদার আক্রোশ থেকে বাঁচতে চাইলে পালা। এসব চিন্তা করে কালু কাক ফুরুত করে উড়ে চলে যায়। আর ঈগলের ঠোকর খেয়ে সাপও কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে যায়। আর ঈগল টুনির কাছে এসে খুবই অনুতপ্ত হয়। আমার ভুল হয়েছে টুনি, বদমাইশ কালুর কথায় আমি তোকে আঘাত করেছি, তুই আমায় ক্ষমা করে দে। বুঝতে পেরেছি দাদা, তবে সত্যি না জেনে কাউকে আক্রমণ করা উচিত নয়। যাই হোক, এই নাও তোমার ডিম। ডিম তো পেলাম, কিন্তু বদমাইশ কালু কোথায়? ধরতে পারলে ওকে মিথ্যে বলার জন্য চরম শাস্তি দিব। তবে আমি চলি টুনি। যেও না টুনি, দাঁড়াও, আমার কথা শুনে যাও। কে কে ডাকছে আমায়? কে কথা বলছে? আমি ডাকছি গো, আমি। এই যে তোমার পিছনের গাছ, আমি তোমাকে ডাকছি। হ্যাঁ, তুমি কথা বলছো? ও মা, তোমার তো দেখছি চোখ মুখও আছে। আমি কি সত্যি দেখছি নাকি আমার ভ্রম হচ্ছে? না, তুমি যা দেখছো সত্যি দেখছো। আসলে তোমার মহৎ কাজের জন্যই আমি তোমাকে আসল রূপটা দেখালাম। আসলে আমি একটা জাদুর গাছ। বহুকাল আগে ফুলপরি আমাকে এখানে রোপণ করেছে আর আদেশ দিয়েছে উপকারীদের যেন উপহার দেই। তাই নাকি? তবে পরি হঠাৎ তোমাকে এই বনে রোপণ করলো কেন? এই কাজটা ফুলপরির নেশা। ফুলপরি শুধু এই বনেই নয়, প্রত্যেক বনেই একটা করে এমন গাছ রোপণ করেছে। আর তোমার মতো যারা অন্যের উপকার করে তাদেরকে উপহার দিতে বলেছে। এবার আমি তোমাকে উপহারটা দিতে চাই। এ কথা বলতেই গাছের মধ্যে আলো প্রস্ফুটিত হয় আর সেই গাছে একটা হীরের ফল তৈরি হয়। মুহূর্তেই সেই ফলটা টুনির সামনে পড়ে। ও মা গো, গাছের উপহার হীরের ফল! কি সুন্দর ফলটা! এই ফল তো অনেক মূল্যবান। হ্যাঁ টুনি, আর এটাই তোমার উদারতা আর অন্যের ডিম রক্ষা করার মতো ভালো কাজের উপহার। গাছের কথা শুনে টুনি খুশি মনে ফলটা নিয়ে চলে যায়।